আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পদার্থের গঠনের ফার্স্ট ক্লাস। এবং এই ক্লাসে আমরা ধরো তোমাদের বইয়ের যে শুরু থেকে যে বেসিক জিনিসগুলো আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের আগ পর্যন্ত তা আমরা ইনশাআল্লাহ আলোচনা করে দিব আজকে। তো এই ক্লাস আমি তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ধরো তোমার এই এই ফার্স্ট ওয়ান যে রাদারফোর্ডের পরমাণু মডেলের আগ পর্যন্ত, আরেকটা হচ্ছে তোমার রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, এই দুইটা এটা হবে 2 নম্বরের ক্লাস। এবং 3 নম্বর ক্লাসে আমরা বাদ বাকি সব ইনশাল্লাহ করে দিব। আর 4 নম্বর ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা ছিল আমাদের মানে লক্ষ্য। তো চলো আজকে আমরা যে ক্লাসে কি কি জিনিসগুলো পড়বো এই জিনিসগুলো আগে দেখি। আজকে আমরা ক্লাসে পড়বো হচ্ছে তোমার মৌলিক ও যৌগিক পদার্থ কি, পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে মৌলের প্রতীকগুলো কিভাবে লেখে এবং পরমাণুর ভেতরকার কণা সম্পর্কে আমরা আজকে ভালো মতো ভাবে পড়ব। তো চলো, তো প্রথমে মেইন টপিকে ঢুকার আগে আমরা কিছু বেসিক জিনিস বা একটু জ্ঞান লাভ করি। সেটা হচ্ছে ধরো তোমার 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন কি করছে, তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ও অবিভাজ্য কণা দিয়ে গঠিত। প্রতিটি পদার্থ কি অসংখ্য ক্ষুদ্র এবং অবিভাজ্য কণা দিয়ে গঠিত। এটা তোমরা সবাই জানো, এগুলা মানে একেবারেই বেসিক ধারণা, এগুলো তোমরা এমনি চিন্তা করলে বুঝতে পারবা। আচ্ছা, এরপর তিনি কি করলেন, এই যে অসংখ্য কণা দিয়ে ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, তিনি এগুলো একটা নাম দিলেন। কি নাম দিলেন? এগুলোর নাম দিলেন অ্যাটম বা পরমাণু। এখন অ্যাটম বা পরমাণুর নাম দিলেন কিসের ভিত্তিতে নাম দিলেন? তিনি দার্শনিক ডেমোক্রিটাসের উপর সম্মান প্রদর্শন করে তিনি কি করলেন, যে ওই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলোর নাম কি দিলেন? অ্যাটম দিলেন বা অ্যাটম বা পরমাণুর নাম দিলেন। আচ্ছা, এরপর এরপর আমরা আসলে মেইন টপিকে ঢুকে যাই। এরপর ধরো মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? আসলে ওই মৌলিক পদার্থ হচ্ছে ওই পদার্থ যেটাকে ভাঙলে ওই পদার্থটা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ধরো রূপা, বিশুদ্ধ রূপা বা বিশুদ্ধ সোনাকে যদি তুমি ভাঙো, ওইটা মানে সোনা ছাড়া আর কিছুই পাবা না, রূপা ছাড়া ঠিক তেমন কিছু পাবে না। মানে এই পদার্থটাকে ভাঙলে এটা ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি? মৌলিক পদার্থ। এবং মৌলিক পদার্থের উদাহরণগুলো কি কি? মৌলিক পদার্থের উদাহরণগুলো হচ্ছে তোমার নাইট্রোজেন, ফসফরাস, তারপর তোমার কার্বন, হিলিয়াম। হ্যাঁ, তাহলে আমরা লিখি যে মৌলিক পদার্থের উদাহরণগুলো কি কি? মৌলিক পদার্থের উদাহরণগুলো কি কি? কার্বন, ফসফরাস, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমাদের বইতে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে পর্যায় সারণীতে কয়টা মৌল আছে? 118টি মৌল আছে পর্যায় সারণীতে। এর মধ্যে 98টা মৌল হচ্ছে তোমার মানে প্রাকৃতিক ভাবে পাওয়া গেছে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কৃত্রিম। আমাদের শরীরে 26 রকমের মৌল পাওয়া গেছে, 26 রকমের মৌল। এরপর এরপর যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ থেকে সেম ভাবে মানে হচ্ছে এই পদার্থ থেকে বাংলা 2 বা ততোধিক পদার্থ পাওয়া যায়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ধরো তোমার যৌগিক পদার্থ। এবং যৌগিক পদার্থের উদাহরণ কি? পানি। পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে H2O। আচ্ছা, তাহলে H2O। তাহলে আমরা জানি যে কি পানিতে 2টো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন থাকে। 2টো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন থাকে। মানে এর অনুপাত কি? হাইড্রোজেন এবং পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত রে? অক্সিজেনের অনুপাত কত? অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন। আচ্ছা, এরপর 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 হচ্ছে তোমার পরমাণু এবং অণু। পরমাণু জিনিসটা কি? পরমাণু জিনিসটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে যেমন ধরো এইগুলোই কার্বন, নাইট্রোজেন ইত্যাদি। এরপর পরমাণু এবং অণু। অণুটা কি? অণু হচ্ছে অসংখ্য পরমাণু দিয়ে গঠিত যার মধ্যে রাসায়নিক বন্ধন থাকে। এটাই মানে অণু হচ্ছে পরমাণু দিয়ে গঠিত যার মধ্যে কি থাকে? যদি পরস্পর রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে। আচ্ছা, তাহলে কি? ধরো একই মৌলের দুটো দুটো পরমাণু মিলে কি হয়? মৌল অণু গঠিত হয়। কি হয়? ধরো অক্সিজেন প্লাস অক্সিজেন কি হইলো? অক্সিজেন। তার মানে হচ্ছে কি? মৌল অণু।
আচ্ছা, তারপর ধরো তোমার একটি কার্বন ডাইঅক্সাইড এবং দুটো অক্সিজেন দিয়ে ধরো কার্বন ডাইঅক্সাইড আছে তোমার ধরো একটি কার্বন এবং দুটো অক্সিজেন, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যৌগের অণু। এটা হচ্ছে কিসের অণু? যৌগের অণু। এটা হচ্ছে কিসের অণু? যৌগের অণু। এর কারণ হচ্ছে যদি একই রকমের দুটো মৌল দিয়ে, হ্যাঁ, দুটো মৌল থাকে তাহলে সেটা হচ্ছে মৌলের অণু। আর যদি ভিন্ন ভিন্ন রকমের দুটো মৌল দিয়ে গঠিত হয় তাহলে সেটা হচ্ছে যৌগের অণু। আচ্ছা, তাহলে এই ছিল অণু ও পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য বা এই জিনিসগুলো কি। আচ্ছা, এরপর আসো মৌলের প্রতীক নিয়ে আমরা কিছু কথা বলি। দেখো, মৌলের প্রতীকগুলো তোমরা ইংরেজি নাম বা ল্যাটিন নামে লেখা হয়। ইংরেজি নাম বা ল্যাটিন নামে লেখা হয়। ধরো ধরো ফার্স্টে তোমাদের তিনটা দেওয়া আছে, তো এগুলো দেখো, এগুলো হচ্ছে তো ফার্স্টে যেটা বলা সেটা হচ্ছে তোমার মৌল গুলো ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে লেখা হয়। যেমন আমি তোমাদেরকে বলি নাইট্রোজেন, নাইট্রোজেনের কি দেওয়া আছে? এন দেওয়া আছে। ফসফরাসের পি দেওয়া আছে। অক্সিজেনের ও দেওয়া আছে। এই জিনিস মানে প্রথম অক্ষর দিয়ে লেখা হইতেছে। এখন ধরো তুমি বললা যে ভাইয়া নাইট্রোজেন এবং নিয়ন, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এবং কোবাল্ট, এগুলো কিন্তু দেখো কার্বন ডাইঅক্সাইডও সি দিয়ে শুরু হয়, কোবাল্টও সি দিয়ে শুরু হয়। এখন যদি আমি কোবাল্টকেও সি দিয়ে লিখি তাহলে তো দুটো বুঝে যাচ্ছে না। তো তখন কি করতে হবে? তখন একটা মৌলকে এর পরবর্তী লেটার বসাতে হবে ছোট হাতের এবং সেটাকে প্রকাশ করতে, যেমন ধরো কোবাল্ট, আমরা ও বসাইলাম ছোট হাতের এবং এটা কোবাল্ট হয়ে গেল। এবং নিয়নের ক্ষেত্রে কি হয়? এন ছোট হাতের ই। এইভাবে এগুলো প্রকাশ করতে হয়। আর কিছু মৌল তোমাদের ল্যাটিন নামে দেওয়া আছে। আচ্ছা, এ ছিল মৌলের প্রতীক। এগুলো হচ্ছে একবারে বেসিক ধারণা। যে O2, তার মানে এখানে কি বলছি আমি? অক্সিজেনের অণুতে দুটো অক্সিজেন পরমাণু থাকে। আবার বললাম যে H2, মানে কি বললাম? অক্সিজেনের অণু, হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে, মানে পরমাণু দিয়ে তো তোমার অণুগুলো গঠিত হয় না। এই হচ্ছে জিনিসগুলো। আচ্ছা, তারপরে বললাম যে ধরো H2O, H2O কে কি বলবা? দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু দিয়ে হাইড্রোজেন অণুটি পানি গঠিত হয়। আচ্ছা, পানির একটি অণু গঠিত হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এরপর পরমাণুর ভেতরের কণা, এটা হচ্ছে একটু তোমাদের বুঝার টপিক। হ্যাঁ, এটা হচ্ছে একটু বুঝার টপিক এবং আমরা এটা ভালো মতোই একটা চার্ট দিয়ে আমরা পড়ে ফেলবো। এটা তোমাদের বইতে চার্টটা দেওয়া আছে, চার্টটা। আচ্ছা, পরমাণুর ভেতরে কণা থাকে আমরা কি কি জানি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আসো, ইলেকট্রন, প্রোটন এবং এগুলোর প্রতীক কি? এগুলোর প্রতীক হচ্ছে ধরো ইলেকট্রনের প্রতীক হচ্ছে তোমার ই, প্রোটনের প্রতীক হচ্ছে তোমার পি, নিউটনের প্রতীক কি তোমার এন। আচ্ছা, এরপর আসো এদের আমরা কি চার্জ নিয়ে আলোচনা। 1.60 মাইনাস ধরো -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে প্লাস 1.60 ইন্টু 10⁻⁹ কুলম, এবং এটা হচ্ছে 0। নিউটনের চার্জ হচ্ছে 0 এবং এদের এরপর আসো হচ্ছে এটার ভর কত? 9.11 ইন্টু 10⁻27 গ্রাম। এটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। এটা হচ্ছে তোমার 1.675, মানে একটু বেশি। প্রোটন থেকে নিউটনের প্রকৃত ভরটা একটু বেশি, 10⁻24 গ্রাম। সবগুলো কিসে? গ্রামে। সবগুলো হচ্ছে গ্রামে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল এটা। এগুলোর ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটন হচ্ছে প্লাস। হ্যাঁ, আর নিউটনের চার্জ কি? নিউটনের চার্জ হচ্ছে 0। আর আপেক্ষিক আধান, তার মানে আপেক্ষিক আধান কত হবে? এটার হবে -1, এটার হবে +1, এটার হবে 0, এটার হবে কি 0, এটার হবে কি 0। আর আপেক্ষিক ভর যদি চিন্তা করো, আপেক্ষিক এটা 0, এটার 1, এটার 1, হ্যাঁ, এটার 1, এটার 1। এই চারটা তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নিবে এই চারটা। তো এই ছিল মেন কাহিনী। আর ইলেকট্রন কোথা থাকে? ইলেকট্রন থাকে কক্ষপথে, আর প্রোটন থাকে
নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রন থাকে কি নিউক্লিয়াস। এখন আসলে আমাদের পারমাণবিক সংখ্যা নিয়ে কিছু কথা বলি। পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম মৌলটার এখানে থাকে হচ্ছে 23, এখানে থাকে হচ্ছে 11, মানে হচ্ছে কি এটা হচ্ছে তার ভর সংখ্যা আর এটা হচ্ছে তার কি প্রোটন সংখ্যা, বা বলতে পারো যে পারমাণবিক সংখ্যা। মানে এটা হচ্ছে কি পর্যায় সারণীর 11 নম্বর মৌল, হ্যাঁ, নিয়নের পরে তো সোডিয়াম। তাহলে পরমাণুতে উপস্থিত একটি কোন মৌলের উপস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এখন যদি বলো যে নিউটন ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে ওই মৌলের প্রোটন এবং নিউটনের যোগফল। কিসের যোগফল? প্রোটন প্লাস নিউট্রন, এটার যোগফল কি? এটার যোগফল হচ্ছে ভর সংখ্যা। এখন আমাদের দেখো এইটার প্রোটনে দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে। এখন আমরা নিউটনের সংখ্যা কিভাবে বের করব? তাহলে তোমরা লিখবা যে নিউটন সংখ্যা সমান সমান নিউটন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত? 23, প্রোটন সংখ্যা কত? 11, তাহলে উত্তর হচ্ছে 12। তাহলে সোডিয়াম মৌলটির নিউটন সংখ্যা কত? সোডিয়াম মৌলটির নিউটন সংখ্যা হচ্ছে 12। আই থিঙ্ক তোমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে বুঝতে পারছো। ইলেকট্রন পরমাণুর ভেতরে কণা সম্পর্কে কি পড়বা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, যে তোমাদের বইয়ের যে চার্টটা দেওয়া আছে সেটা পড়ে ফেলবা। এবং আমরা দেখাইছি যে এগুলোর চার্জ কি, ইলেকট্রনের চার্জ কিন্তু সর্বদাই ঋণাত্মক থাকে এবং প্রোটনেরটা ধনাত্মক। আর নিউটনের কোনো চার্জ নাই, নিউটনের কি কোনো চার্জ নাই, এর কিও নাই, আবার এর আপেক্ষিক আধানও নাই। যেহেতু তার চার্জ নাই, আপেক্ষিক আধানও। তোমরা কি করবা, এই যে ইলেকট্রন প্রোটনের যে ইয়াগুলো দেওয়া আছে, যে চার্জ এবং ভর 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 এগুলা তোমরা মুখস্থ করে ফেলবে, এগুলো তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং আগামী ক্লাসে আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা, এবং বোর পরমাণু মডেল থেকে যে কৌণিক ভরবেগের যে সূত্রগুলো আছে, এমভিআর বাই এনএচ বাই 2 পাই, হ্যাঁ, এমভিআর ইনটু এনএচ বাই 2 পাই, এই জিনিসগুলো আমরা পড়বো এবং আমরা অনেক ভালো মতো ভাবে বিশ্লেষণ করে দেবো তোমাদেরকে, যাতে বুঝতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাটমিক্স একাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা, যাতে করে পরবর্তী ভিডিও দিলে তোমরা সবার আগে পাও। তো তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।